rjnirobbhoot.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নীরব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেজন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইবও করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সব সময় আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns. আসসালামু আলাইকুম নীরব ভাই, আশা করছি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আজকে আপনাকে যেই ঘটনাটা পাঠিয়েছি সেটা হলো আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার বন্ধু আমাকে আরো আগে বলেছিল, কিন্তু আমি কাজের চাপে আপনাকে ঘটনাটি লিখতে পারিনি। এজন্য আপনার কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আপনার কাছে যদি এই ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। তারপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। এবার আমি তার ঘটনাটা আমার ভাবে পড়ে শোনাই। Bhoot FM. The night comes alive with Graminphone. আমার নাম রহমান বেগ। আমি একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিংয়ের একজন পরিদর্শকও ছিলাম। মাসিক মিটিংয়ে গ্রামের অফিসে এসেছি। মিটিং শুরু হতে দুপুর পার হয়ে গেল। আমি কর্মকর্তাদের আচরণে খুব বিরক্ত হলাম আর মনে মনে বলতে লাগলাম, সময় জ্ঞান নেই এদের। আসলে আমার এই বা দোষ কি? থানা সদর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে আমার বাড়ি। যদিও বাসে করে সবটা রাস্তা যাওয়া যেত তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু 7 কিলো রাস্তা বাসে আর বাকিটা পথ সাইকেলে যেতে হবে। তাই সন্ধ্যা হবার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যায় ততই ভালো আমার জন্য। কিন্তু আমার কি দুর্ভাগ্য, মিটিং শেষ হলো মাগরিবেরও 1 ঘন্টা পরে। আমি যখনই তাড়াতাড়ি করে বের হতে যাব এমন সময় থানার স্থানীয় কর্মকর্তা ডাক দিলেন। প্রচণ্ড বিরক্ত বোধ করলেও আমার কিছুই করার ছিল না। যতটুকু সম্ভব হাসি নিয়ে ঘুরে দাঁড়ালাম তার দিকে। থানার কর্মকর্তা ইশারায় তার রুমে যেতে বলল। আমি তার পিছু পিছু রুমে যেতেই সে আমাকে বিছানায় বসতে বলল। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সে আমাকে বিদায় দিলেন। আমি তার রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে এসে দেখি কোন বাস নেই। ঘড়িতে তখন রাত 9টা বাজে। বেশিরভাগ সম্ভবত শহরগুলিতে এটা একটা সমস্যা, 8টার পরে কোন বাস এই ছাড়তে চায় না। মোটামুটি 8 থেকে 10 জন লোক এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার জন্য, কিন্তু কোনো যানবাহন না পেলে তো সমস্যা। এমন সময় একটি টেম্পু এগিয়ে আসলো। এই লোকগুলিকে যার যার গন্তব্যস্থানে পৌঁছে দিতে ডাবল ভাড়ায় রাজি হলো। আর কিছু না ভেবে আমিও উঠে পড়লাম টেম্পুতে। টেম্পুতে বসে আমি খুব দুশ্চিন্তা করতে লাগলাম। এই পথটা না হয় সবার সাথে টেম্পুতে চলে যাওয়া হবে। আমি ভাবলাম, বাকি পথটুকু কিভাবে একা একা যাব? গ্রামের দিকে তো রাত 8টা বাজতেই ভূতের নীরবতা সৃষ্টি হয়ে যায়। আমি মনে মনে কিছুটা ভয় পেতে লাগলাম। এই কথা ভাবতে ভাবতে আমি আমার গন্তব্যে পৌঁছালাম। টেম্পু থেকে নেমে কোনার চা পানের দোকানটার দিকে হাঁটতে লাগলাম। আমি মিটিংয়ে যাওয়ার আগে তার দোকানে আমার সাইকেলটি রেখে গিয়েছিলাম। দোকানদার হেকমত আলী খুবই চঞ্চল ব্যক্তি। যে কেউ উনার দোকানের সামনে সাইকেল রিক্সা রেখে যায়, উনি দোকানের পাশাপাশি এগুলো নজর রাখেন। তার বিনিময়ে সে কারো কাছ থেকে কিছু নেয় না। আমাকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করল। আমি তাকে কারণ বলতেই দোকানের সামনের বেঞ্চে বসা একটি লোক বলে উঠল, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সময় জ্ঞান কিছুই নেই। 4 কাপে দুধ চিনি দিতে দিতে হেকমত আলী কয়েকবার আমাকে আজকে রাতে থেকে যাওয়ার অনুরোধ করলেন। আমি বেশি রাত হওয়াতে ভয় পেয়েও বললাম, না রে ভাই, থাকা যাবে না। বাড়িতে তোর ভাবি আর তোর ভাতিজারা দুশ্চিন্তা করবে।
হেকমত আলীও মেনে নিল, তার আর কি করার ছিল। ওই সময় তো আর মোবাইল ফোন ছিল না। যে বাসায় ফোন করে বলে দিব, আমি একটি পান মুখে দিয়ে রওনা হলাম গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদের আলো দেখে আমি খুব খুশি হলাম, থাক চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোয় অদ্ভুত এক আলো আধারের মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথ যেতে যেতে আমি অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলাম। রাতের বেলা গাছের নিচে একটু ভাবছা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালী একটা আবহাওয়া চোখে পড়ল, আমি কিছুটা চমকে গেলাম। সাইকেলের বেল দিতে দিতে আমি ডানের মোড় ঘুরলাম, আমি একটু ভয় পেলাম। কেননা ডানের মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটায় চাঁদের আলো পড়ে রূপালী একটা আবহাওয়া তৈরি করে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ভাসছে, তা ঠিক সামনেই কুফলা গোরস্থান। আমি গোরস্থানে ভয় পাই না, যদিও এই গোরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত আছে। আমি আবারও সাইকেলে বেল বাজাতে শুরু করলাম। রাস্তায় তখন কেউ নেই, তবুও আমার সাইকেলে ইচ্ছে করে বেল বাজতে লাগলো। গোরস্থানের মাঝখানের তেঁতুল গাছটা দেখা যাচ্ছে, কিছু মানুষের ফিসফাস কথা শোনা যাচ্ছে। আমি লক্ষ্য করলাম গোরস্থানটার শেষ দিকে কিছু মানুষ অনলাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি ভাবতে লাগলাম, কার লাশ এটা, কার জানাজা হচ্ছে এখানে। আমি আমার সাইকেলটাকে রাস্তায় একটা আম গাছে হেলান দিয়ে জানাজায় শরিক হলাম। আসসালামু আলাইকুম বলে বাম দিকে তাকাইতেই দেখলাম আমার আশেপাশে কেউ নেই, শুধু সামনে লাশটি পড়ে আছে। এই দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সেখানেই আমি জ্ঞান হারালাম। এই ঘটনার পর থেকে আমি কোনোদিন বেশি রাত করে বাড়ি ফিরিনি। তারপর হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর বললেন ওরা নাকি জিন ছিল। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেন। এরপর আমরা ফিরে যাব পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com এবার আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটা আবারও একবার বলে দিচ্ছি, rjnirovbhoot.com@email.com। যাদের সাথে ভয়ানক ঘটনা আছে তারা এই ইমেল অ্যাড্রেসে ঘটনাগুলি দিতে পারেন। আজকে আমাদের সাথে দ্বিতীয় পর্বের ঘটনায় আছে শাহাদাত হোসেন। এখন আমি তার কাছ থেকে একটা ঘটনা শুনবো, সেই ঘটনাটা আপনাদেরও ভালো লাগবে। এবার আমি তার ঘটনায় ফিরে যাই। Bhoot FM, the night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন। তো ভালোর দলেই আছেন, তো সবাই সুস্থ আছেন। তো আশা করি আমি আমার জীবনে আমার ছাত্র জীবনে এক ঘটে যাওয়া কাহিনী। তো আমি কাহিনীটা কিছুক্ষণ পরেই বলবো। যে আশা করছি যে আপনারা সবাই অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। যে আমাদের ভিডিও আপনারা প্রতি বৃহস্পতিবার পান, তো পাওয়ার জন্য আপনারা যে দেখেন, আমাদের অনেক নিজের কাছেও একটা ভৌতিক একটা অনুভব লাগে, আমাদের নিজের কাছে অনেক ভালো লাগে। তো আমি এই ইউটিউব চ্যানেলের নতুন, তো নাম আমার শাহাদাত, বাড়ি ঢাকা থেকে একটু দূর সৈয়দপুর, গ্রাম আমার পশ্চিম সোনামুখী, থাকি আমি ঢাকায়, জিগাতলা মিতালি রোড, পশ্চিম মাথায়। তো আমি আমার ঘটনাটি আমি শুরু করতে পারি। এবার তিনি তার ঘটনা শুরু করবেন। তো আমি ঘটনাটি শুরু করতে পারি। তো আমি আমার ছাত্র জীবনে আমি যে কালা পড়ালেখা করতাম, আমার এক বন্ধু ছিল, নাম হামিম, বাসা ভোলা। তো একদিন আমরা মাঠের ভিতর খেলা করতেছিলাম। তো সে উদ্লাগায় সেদিন দৈনিক
গেঞ্জি গায়েদা খেলতো, সে তখন উদ্দা গায়ে খেলতেছিল। তখন এক জিন তার উপরে, বড় জিন তার উপরে নজর দেয়। তার সিনাটা খোলা ছিল, সিনাটার উপরে নজর দেয়। তো নজর দেওয়ানোর পর সে আস্তে আস্তে খেলতে থাকে আর জিন তার উপরে নজর দিতে থাকে। সে মসজিদে নামাজ পড়তে আসে, নামাজের ভিতর তার ওই বট গাছের মাথার থেকে 3 রাস্তার মুখের থেকে ডাকে। তো সে নামাজের ভিতর ওইটা জায়গা, ওই 3 রাস্তার মুখে যা দেখে 2টা কুত্তা। ওইটা যেরকম আমাদের সৈরাতপুরে বলা হয় কুত্তা, তো অনেক অনেক জায়গায় বলে কুকুর, কুকুর বলেই চেনে। হ্যাঁ, ডগি। তো ওইটা দেখে যায় দুইটা, একটা না দুইটা, মানে কি দুইটা কালো। কুকুর আর কি কালো। হ্যাঁ, দুইটা কুকুর মানে কালো। সে তখন গেছে, কুকুর একটা তার উপরটা ফাল দিছে। তো ফাল দেওয়ানোর পর সে অনেকক্ষণ ধরে আমরা নামাজ পড়তেছি, তারে বিচ্ছা পাওয়া যাইতেছে না, সে আর আসতেছে না। তখন আমার এক খালতো ভাই ছিল জাহিদ, আর আমাদের ওই আমি যেই জায়গায় পড়ালেখা করতাম, গ্রাম জেলা ছিল মুন্সিগঞ্জ, গ্রাম ছিল বিক্রমপুর, পড়ালেখা করতাম হলদিয়া বাজার সাতগইরা। তো তখন বিক্রমপুরের যারা ভাই বেড়াদার আছেন সবাই, আশা করি সবাই চেনবেন ওই জায়গাটা। তখন আমার খালতো ভাই জাহিদ আর ওই গ্রামের এক ছিল যে এক ছেলে ছিল যে নাম ছিল তার রহমান। তখন তারা দুইজন নামাজের ভিতর থেকে তারা দুজন তার পিছ উঠতে যায়, যা দেখে ওই 3 রাস্তার মুখে কুকুরের সাথে সে কথা বলতেছে। তখন বলে তারা দুইজন, খালতো ভাই জাহিদ বলে তুই কি পাগল হইছিস? তখন রহমান বলে, আব্দুর রহমান বলে আয় ল ক্লাসে ল, আমরা ক্লাসে পড়ব। তখনই হামিম বলে না আমি যাবো না। তখন খালতো ভাই জাহিদ কয় তুই যাবি, তোর ঘরে যাইবো, তোর বাপে যাইবো। সে আমার খালতো ভাই মানে কি আমার সে কি আর কি জানতো না তার সাথে তার মানে তার উপরে জিন ভর করছে, এটা আর কি জানতো না। হ্যাঁ, সে মানে তারা দুজনেই জানতো না যে তার উপরে জিন ভর করছে, জিন তার উপরে আগ্রহ করছে। তখনই মানে আস্তে আস্তে জাহিদ জানে না, জাহিদ আস্তে রূপে এর হাত ধরে টান দেয়, সে আর আসে না। ধাত্তার আমি শুরু করে জাহিদের সাথে, আব্দুর রহমানের সাথে। তো প্রথম জাহিদ হামিমকে একটা ঘুষি দিল। একটা ঘুষি মারার পর হামিম জাহিদকে একটা ঘুষি দিল সিনাটার মধ্যে, তার বুকটার মধ্যে একটা ঘুষি দিল। জাহিদ ওই জায়গায় সিনাটা ধরে বসে থাকে। আর আব্দুর রহমান সেই ঘটনা দেখা দৌড় দেয়, এক দৌড়ে আমাদের ক্লাসের হুজুর ছিল নাজরা হুজুর। হুজুরের নামটা কি? হুজুরের নাম মারজান ছিল। তো আমাদের মারজান হুজুর, সে আমার একটা ওস্তাদ ছিল। তো আশা করি সে এখন মানে তাকে এই ইউটিউব চ্যানেলে ভাই বলতে হয়। তখন মারজান ভাইয়ায় মানে তার কাছে আসে সুইচা যে হুজুর হামিমের জানি কি হয়েছে। তখন হুজুর আস্তে আস্তে মানে কি ওই 3 রাস্তার মুখে যায়, দেখে জাহিদ বুক ধরে বসে রয়েছে। জাহিদকে একটা ঘুষিয়ে দিছে, জাহিদ আগে একটা দিছে হামিমকে, আর হামিম পরে একটা দিছে। মানে ওর ভিতর জিন, ওটার গায়ে এত শক্তি সেটা আর জাহিদ জানতো না। এক ঘুষিতে জাহিদকে বহ করা দিছে। জাহিদ বসে বসে নামটা ছিল আর হামিম দাঁড়ায় ছিল। তখন কি জিনটা হামিমের শরীরে ছিল? হ্যাঁ, জিনটা হামিমের শরীরেই ছিল, আর কুকুর 2টা ওই জায়গা থেকে অন্য জায়গায় জায়গা। তো আস্তে আস্তে মানে নাজরা হুজুর যায়, যে মারজান ভাই যায় ওই জায়গায় হামিমকে ধরে। হামিমকে ধরে বলে ক্লাসে আসে। হামিম বলে না আমি যাই না, তোরা যা। তো সে একজন ওস্তাদের সাথে ঘাততারামি শুরু করে। তো এই ঘাততারামতি মানে কি এটা নোয়াখালীতে বলে, নোয়াখালী যেরকম আরো খুলনা এইদিকে বলে ঘাততারামতি। তো আপনারা বুঝবেন না, আমি জানি আমাদের সৈরাতপুরের ভাষা আপনারা বুঝবেন না, মাদারীপুর, সৈরাতপুর, ফরিদপুর এই 3 জেলার ভাষা বোঝাটা অনেক মুশকিল। তো মানে যেই তারপর কি হয়েছিল? তারপরে হামিমকে ডাক দেয়, নাজরা হুজুর আসে না। তো আপনারা যান, যায় ক্লাসে বসেন, আমি আজকে ক্লাস করবো না, আজকে এই জায়গায় থাকবো, যেই জায়গায় আমি খেলা করবো। তখনই নাজরা হুজুর বুঝতে পারে তার শরীরে যেই কোনো একটা জিনিস আগ্রহ মানে ভর করেছে। হ্যাঁ, তখন নাজরা হুজুর তাকে কুলে নেয়। আস্তে আস্তে কুলে নিয়ে আমাদের নামাজের রুমে নিয়ে আসে। আমরা সব ছাত্ররা হেফজখানা নাজরা নুরানিতে যা পয়সা পড়ি, যার ক্লাসে সে পয়সা পড়ে। তখনই হামিম মানে অনেক মানে তার ভিতরে এত শক্তি বলার বাহিরে।
আমাদের হেফজোখানার ছাত্র পাড়া পাড়া মানে পাড়া 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 বলতে যে গাইস ওইটা মানে আমাদের বড় ভাইরা, তারা 7 জন গেছে আর 5 জন হুজুর, মানে শক্তিশালী 7 জন গেছে আর কি। শক্তিশালী 7 জন গেছে হেফজোখানা থেকে। তো গাইস অবশেষে আমিও একটা বাচ্চা ছিলাম, আমিও গেছিলাম, আমিও ধরতে গেছিলাম, কিন্তু আমারে দেয়নি। আমি জানলাটা তারপরে দেখছি জানালা দিয়া। তখনই মানে হামিম অনেক শক্তি দেখাইছিল, অনেক শক্তি দেখাইতেছিল। আর আমাদের 7 জন ছাত্র আর 5 জন হুজুর, তো মোটমাট মিলে 11 জন হইতে পারে বা 12 জন হইতে পারে। তো তারে ধরছে, মানে কেউ তারে ধরে রাখতে পারে না, একজন এক জায়গায় সিটকা মারে হালা দেয়। অনেক শক্তি ছিল আর কি। হ্যাঁ অনেক শক্তি ছিল। যেই জিনটা ছিল মানে কি জিনটা হিন্দু জিন ছিল, হ্যাঁ। ওইটা এলাকায় নতুন, মানে ওই এলাকায় নতুন আইছে, কিন্তু সে হ্যাঁ। জানে না এই এলাকায় আইলে একজনের পারমিশন নেওয়া লাগে। তখনই আমি অনেক শক্তি দেখিয়েছিল। তখন আমি বাসার থেকে নতুন একটা লুঙ্গি নেই। তো গাইস জিনে ধরলে দেখবেন জিনেরা যেই কোনো একটা জিনিস চায়, আপনার থেকে মিষ্টি চাইবো, মানে আপনার থেকে গেঞ্জি চাইবো, নতুন নতুন লুঙ্গি চাইবো, মানে আপনার জিনে যেই কোনো একটা জিনিসই চাইবো। তখন হামিমকে পিটায়, হুজুররা জানে না, মানে হামিমকে পিটাইছে কিন্তু পিটানটা খাইছে জিনে অবশেষে। তখনই মানে আমি দেখতেছিলাম জানালা দিয়া, তো আমাদের কোনো ছাত্র বাইরে দুইরা তার রাখতে পারতাছে না। সে বলে যে আমার স্যার আমাদের 3 রাস্তার মুখে থেকে ডাকতেছে, ওই বট গাছের নিচে থেকে আমার ডাকতেছে। সে আর কি মুখ দা বলতেছিল এইসব। হ্যাঁ সে বলতেছে। তখন আমাদের হেফজোখানার ছাত্র 5 জন হুজুর কেউ যাইতেই দেয় না তারে। তখন বলে যে তোর কি লাগবে? জিন তখন বলে যে ওর মুখ দিয়ে বলে যে আমার একটা কিছু লাগবে, যে আমার নতুন একটা লুঙ্গি লাগবে। তখন আমি একটা নতুন লুঙ্গি নেই বাসার থেকে, সেখানে আমি নতুন একটা লুঙ্গি নেই মাদ্রাসায়। তখন আমি আমার নতুন লুঙ্গিটা ডান থেকে খুললা আইসা হামিমের হাতে দিচ্ছি যে তোর নতুন লুঙ্গি। তো হামিম ওই লুঙ্গিটা আমার মুখের উপরে ফিকে মাইরা হালা দেয়, তো এটা আমার লুঙ্গি না, আমার লুঙ্গিতে নতুন লুঙ্গি। তো গাইস এরকম 5-6টা নতুন লুঙ্গি দিচ্ছে, সব কটাই ফিকে মাইরা হালা দেয়। তো তখন মানে আস্তে আস্তে মানে কি কেউ তার দিকে ওই শক্তিশালী জিনটাকে কেউ নিয়ে ছাড়াইতে পারতেছে না। তখন ওই এলাকার যে জিনের ওস্তাদ, তার নাম ইউসুফ মাওলানা। তখন ইউসুফ মাওলানা আসে, আইসা বলে মানে কি তোমার কি হয়েছে? তখন জিন বলে মানে তুমি কি চাও নাকি? হ্যাঁ তুমি কি চাও? পরে জিন বলে যে আমি কিছুই চাই না, আমার একটা নতুন লুঙ্গি চাই। তখন জিন নতুন লুঙ্গি দেয়, বলে যে এটা আমার না। এরকম 5-6টা হ্যাঁ লুঙ্গি দেয়। তখনই মানে কি লুঙ্গিটা জিন হালায় দেয়। জিন কি তখন হুজুরের সাথে কোনো মানে যুদ্ধে জড়াইতে চাইছিল? হ্যাঁ জড়াইতে চাইছিল, কিন্তু সে মানে কি তার পারমিশনই ওই এলাকায় যেই কয়শো জিন আছে, 500 জিন 600 জিন, সব জিনে মানে কি তার কথায় ওঠে বসে। তখন ইউসুফ মাওলানা বলে তুই থাম, আমি তোরে দিতাছি, লুঙ্গি দিতাছি। পরে ইউসুফ মাওলানা তারে বসা করে, সে বসতে চায় না, আমার সাইরা দে, আমার ওই 3 রাস্তার মুখে থেকে বট গাছের নিচে থেকে আমার ডাকতেছে। তখনই মানে বলতেছে দাঁড়া আমি তোরে যাইতে দিই, একটু বয়। পরে সে হামিম বসার পরে তারপরে তার থেকে মানে জিনের নামটা জিগায় যে জিনের নামটা কি তোমার? তখন জিন বলে যে আমার নাম কুমারী। তখন বলে তুমি হিন্দু না মুসলমান? সে কি মেয়ে ছিল নাকি ছেলে ছিল? হ্যাঁ সে মেয়ে ছিল, মেয়ে জিন। হ্যাঁ। তখন মানে কি জিন বলে আমার নাম কুমারী। তখন বলে যে আমি পরে জিজ্ঞাসা করছিল ইউসুফ মাওলানা তুমি হিন্দু না মুসলমান? বলে যে আমি হিন্দু। তারপরে বলে তুমি হিন্দু কেন? মুসলমান ছেলেকে? হ্যাঁ জানো না সে একটা কোরআনের হাফিজ, কোরআন পড়ে। তখন জিন বলে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি তারে ধরতাম না, কারণ তার ধরার কারণটা কি ছিল? ধরার কারণ ছিল সে আমাদের সাথে ওই যে খেলতা ছিল মাঠে, হ্যাঁ। খেলার সময় ওই যে ওর বুকটা মানে কি সিনাটা, হ্যাঁ। ওর সিনাটা মানে জিনের মানে নজরে পড়ছিল, ওর সিনাটা জিনের কাছে অনেক ভালো লাগছিল। মানে ওই জায়গা থেকে মেন ঘটনা আছে ওর সিনাটা। তখন বলে সে তার সিনাটা আমার অনেক ভালো লাগে। তখন বলে জিন মানে জিন আস্তে আস্তে বলতেই থাকে, আর ইউসুফ মাওলানার সাথে ঘাটতারামি করতেই থাকে। মানে ইউসুফ মাওলানা বলে দেখ আমার সাথে ঘাটতারামি করিস না, আমি ঘাটতারামি তোদের সাথে আমি পছন্দ করি না। তখন জিনরে বলে তুই জাগা, ও মাদ্রাসায় পড়ে, ও মুসলমান, ও মুসলিম, তুই হিন্দু, তুই জাগা ওর সাথে। তখন জিন তার সাথে ঘাটতারামি বলে। হ্যাঁ সে কি বলতেছিল?
হ্যাঁ, আর তখনই মানে সে বলতেছিল না আমি তার শরীরের দিকে যাবো না। পরে কয় দেখ তুই জানা তোর ভালো হবে না। তখন সে যাইতে চায় না, অনেক ঘাটতারামি করে। তখন বলে যে দেখ তুই হিন্দু আর ও মুসলমান, বলে পরে তুই জানি না কেন ওরে ধরলি? কয় ও 3 রাস্তার মুখে গেল কি লেগা, আমি সেই জন্য ওরে ধরছি। তো 3 রাস্তার মুখে, তো সে জিজ্ঞেস করছে 3 রাস্তার মুখে গেলে ধরা লাগে? ওরে জিন বলে ও গেল কি লেগা, ওরে আমার ভাল লাগছে, ওর বুকটা আমার সিনাটা ওর ভাল লাগছে, তো সেই জন্য আমি ওরে ধরছি। পরে যাইতে গেলে জিন যায় না। পরে অনেক কাহিনীর পর ওই জিনটাকে ওই হুজুর ফ্রিজে গোস্ত ছিল, গরুর গোস্ত। জিনের আবার হিন্দুরা আবার দেখেন গরুর গোস্ত খায় না, কারণ হিন্দুরা গরুকে মা বলে ডাকছিল, ডাকার পর তারা গরু গোস্ত আর খায় না, গরুর দুধ খায় না। তখন বলে যে যাইতে গেলে তখন যায় না। তখন গরুর গোস্ত ছিল ফ্রিজে, তো ফ্রিজে থেকে গরুর গোস্তটা নামাইয়া তার মুখের ভিতর দেয়। দেওয়ার পর কয় না, এখনো কয় না আমি যাবো না, আরো কয় না আমি যাবো না। তখন বলে দেখ তুই জায়গা, পরে গরুর গোস্তটা তার মুখের ভিতর দেয়। তখন জিনটা বলে যে উস্তাদ আপনার কাছে আমি মাপ চাইতাছি, যে আপনি গরু, আপনার কাছে এলাকার যত জিন আসে সব পারমিশন লয়ে চলে উস্তাদ, আমি এলাকায় নতুন, আমি জানি না, কিন্তু না জানি ওরা ধরছে উস্তাদ আপনার কাছে মাপ চাই। তখন তার কাছে মাপ চায় জিনটার জায়গা। যাওয়ার পর আর কয়েকদিন পরে আবার আমাদের এক দোকানদার ছিল, যে দোকানদার কাছ থেকে আমরা এক একটা কেনাকাটা করতাম। তো দোকানদার একদিন রাত্রের বেলা, মানে অনেক গরম, মানে গায়েস আপনারা দেখবেন যে গ্রাম অঞ্চলে অনেক গরম পড়ে, অনেক রোদের তাপ বেশি, কিন্তু সে তখন রাত যখন 3টা বাজে তখনই সে মানে দোকানে ঝাপটা মেলে ঘুমায়, মানে দোকানের শাটারটা ওইটা মেলে ঘুমায়। তখন দেখি ওই মানে কি বিশাল মাঠ, নাম করা মাঠ বিক্রমপুরের মধ্যে। যারা বিক্রমপুরের ভাই বেড়াদাররা আমাদের ভিডিও দেখেন তাহলে আপনারা ওই মাঠটা চেনবেন, যে সাতঘইরা মাদ্রাসা, সাতঘইরা খেলার মাঠ, ওটা নাম এক নামেই চেনে, হলদিয়া বাজার সাতঘইরা খেলার মাঠ। এরকম কিনা হলদিয়া বাজার কলেজটাও সবাই চেনে। ওই জায়গায় এরকম কিনা যেরকম নায়ক সাকিব খান, ভালো ভালো নায়ক নায়িকারা ওই জায়গায় যায় শুটিং করে। তো গাইস আমি আমার জীবনে অনেক শুটিং এ দেখছিলাম, কিন্তু আমি ওই দিকে যাবো না, কিন্তু যেই মেন ঘটনা আমি ওইটাই বলবো। তখন ওই দোকানদার শাটার মেলে ঘুমায়। তখন রাত্রের বেলা দেখে কল্লা ছাড়া, মানে কল্লা নাই মাথায়, এক ঘোড়া ওই মাঠের ভিতরে হাঁটতাছে। তো দেখি মাঠের এপার তো নোপার যায়, মানে সে দেখতেই আছে, মানে তারে ডর যাইতেছে। আবার দেখে আকাশ থেকে মানে কি এক ডানাকাতা ঘোড়া, মানে কি ডানাওয়ালা, সেটারও কল্লা নাই, উপরে কে জানি বৈশা রইছে, মানে তার পাওয়ারটা দেখা যাইতেছে, পাওয়ারটা মাটিতে ঠেকতেছে না। কিন্তু তখন সে অনেক ভয় পেয়ে দোকানে শাটারটা নামায়া বাসায় যায় ঘুমায়। আর তখন ইয়ার কিছুদিন পরে আমাদের মাদ্রাসায় আরো এক ছাত্র ভাই, আমাদের এক লগেই এক ক্লাসে বসে, আমরা এক ক্লাসেই পড়ালেখা করি। তখন ওই ছাত্র ভাই নাম ছিল, তার বাড়ি ছিল রংপুর গাইবান্ধা, কুড়িগ্রাম এইদিকেই, মেন বাড়ি ছিল মনে হয় গাইবান্ধা। তার নাম ছিল আশরাফ। তো আশরাফের গায়ে মাঝে মধ্যে জিন আসতো। তখন ওই মানে কি ওই হিন্দু পাড়ার থেকে, আমাদের সাইডে একটা 3 রাস্তার মুখ ছিল, ওই জায়গা থেকে সব ছাত্রদের জিনে ধরতো। তখন ওই জায়গা থেকে আশরাফরে ধরার পর আশরাফ উনি এরকম জিনে ধরছিল। আশরাফ সেদিন রাইতে গলায় ফাঁসি দিতে গেছে। একটা আম গাছ ছিল, আম গাছের নিচে, আম গাছের উপর একটা বিড়াল বসা ছিল, ওইটাকে গ্রাম অঞ্চলে বলে বিলাই। এটার কোনো ব্যবস্থা, মানে পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আপনাদের, মানে মাদ্রাসার হুজুর বা আশেপাশের কেউ ব্যবস্থা নেয়নি? হ্যাঁ নিছে। তখন মানে আমাদের এক ছাত্র ভাইয়ের চোখে পড়ে যায়। তো তখন এক ছাত্র ভাই দেখালায় যে ও ফাঁসি দিতেছে, ও হবাই ফাঁসির দিয়ে ঝলবো। তখন উপরে দেখে একটা বিড়াল অর্মি তাকায় রয়েছে আম গাছের থেকে, আরো ফাঁসি দিতেছে। তো তখন আস্তে আস্তে আমাদের ওই ছাত্র ভাইটা হুজুর নগদ যায় আর বিড়ালটা নগদ গাছের উপর থেকে জায়গা, আরো ফাঁসি আর দেয় না, ফাঁসি দেওয়ার বন্ধ হয়ে যায়। তখন আমাদের ওই যে বললাম যে ওই যে এক হামিমদের যে হামিমের ঘটনা, মারজান ভাই, তখন আবার মারজান ভাই তাকে খুলে নেয় আশরাফের রুমের ভিতর নিয়ে, তার কায়াঙ্গুল টিপতে ওই চিনটাকে
ছাড়ানোর পর আবার কিছুদিন পরে আমাদের মাদ্রাসার মানে আমাদের সৈরাতপুরের এক ছিল মানে আমাদের মামতো ভাই মারুফ। তখন সে অনেক ছোট ছিল, অতটা কিছু বলতো না। যেরকম মাদ্রাসায় যেরকম ঝুড়ির ভিতর ময়লা আবর্জনা জমে, তখন আমাদের যত ময়লা আবর্জনা যা ছিল আমরা সব ওই 3 রাস্তার মুখেই ফালাইতাম। হ্যাঁ, তো আমরা 3 রাস্তার মুখে ফালাইতাম। তখনই মানে কি ওই জায়গায় যায় মারুফ যায়, পিতৃ মারুফ যায়। যাওয়ানোর পরে আরই দেখে মানে কি একটা বিড়াল বসে রয়েছে অমনি তাকায়। তখন সে বিড়ালটা আস্তে রূপে খেদান দেয়, হ্যাস করে খেদান দেয়। তো তখনই আরই বিড়ালটা ঠাস করে ওর শরীরের উপর দিয়ে ফাল দেয়। তো মানে তার দিকে ঝাঁপায় পড়ে। হ্যাঁ, তার দিকে ঝাঁপায় পড়ে, যে হামিমের মতো তার উপর দিয়ে কুকুর ফাল দেয় গেছে, হ্যাঁ, আর উপর দিয়ে আর ওই একই দ্বিতীয় জায়গায় বিড়াল ফাল দেয় গেছে। দুইবার একই ঘটনা ঘটছে। হ্যাঁ, দুইবার একই ঘটনা ওই একই জায়গায় ঘটেছে। ওই জায়গাটায় তার উপর দেয় বিড়াল ফাল আর আরেকজনের উপর দেয় কুকুর। তখনই বিড়ালটা ফাল দেয় তার উপরে। তখন মানে কি আর ওই জায়গায় মারো অনেকক্ষণ 1 ঘন্টা হয়ে গেছে, হুজুর ওরে পাঠাইছে ওই জায়গায় ময়লা হালাইতে, ও আর আসে না। মানে ওই জায়গায় বৈশা জেমতাছে, বিড়ালটা অন্য সাইডে যায় বৈশা। হ্যাঁ, তখন জেমতাছে। তখন আবার সে আমাদের মারজান ভাই যায়, যা দেখে মারুফ ওই জায়গায় বৈশা ঝিমতাছে। তখন মানে আর কি মানে মারজান ভাই বলে এই মারুফ তুমি এখনো এই জায়গায় কি করো? তখন মারুফ তার মিন তাকায়, আর এই দেখে তার চোখ দুইটা লাল, আগে সে মানে কি মাল খাইছে, মানে কি মদ গাঁজা এটি জমের খাওয়া খাইছে, এরকম তার চোখ দুইটা হয়ে গেছে। ওই বিড়ালটা ফাল দেওয়ানোর পর আরে তখন মারজান ভাই আবার তাকে মারুফকে ওই জায়গা থেকে আবার কুলে করে নিয়ে আসে। আইসা তার মারজান ভাই ওই জিনটাকে ছাড়ায়। ওই জিনটার নাম কি বলছিল? ওটার জিনের নামটা সে জিজ্ঞাসা করে নাই, আর জিন বলেও না। আর জিন কিছু তার থেকে চাইও না, জিন কি ছাড়াইছে, জিন গেছে গা। জিন তার মানে তার শরীরে মাঝে মধ্যে জিন আসতো। তখন মানে কি আর আমাদের মাদ্রাসাটা যেটা ছিল, আমি ওটার পিছনে গাইস এত 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 ভয়ঙ্কর, ওটা আপনাদের বলেও বোঝাইতে পারবো না। কিন্তু ওটি আমার বলা ঠিক হইতাছে না। মানে কি আমাদের মাদ্রাসার পিছে মানে জিনের আড্ডাখানা ছিল, কিন্তু আমাদের কোনো ছাত্ররা ভয় পাইতো না, মানে সহজে ভয় পাইতো না। তখন আমরা মানে একদিন রাত্রে আমি আমার নিজের ঘটনাটাই কই। আপনি কি কখনো মানে নিজে কিছু দেখে ভয় পেয়েছিলেন ওই জায়গায়? হ্যাঁ, আমি একদিন আমি আমার নিজের ঘটনাটাই কই। কারণ একদিন আমি ওই জায়গায় রাত যখন 2টা বাজে, তখনই আমার হঠাৎ করে পেটে একটা কামড় মারে। তখনই আমার এক বাথরুমে ধরে, আর কি ঘুমটা ভেঙে যায়। হ্যাঁ, বাথরুমে মানে কি 4টা লাইট থাকতো, 4টা বাথরুমে 4টা লাইট। তো বাথরুমের লাইটটি নষ্ট হয়ে যায়, সে আর আগের দিন নষ্ট হয়ে যায়, ছাত্ররা নষ্ট করে দেয়। তখন আমি ওই রাত্রের বেলা অন্ধকারে 2জন ছাত্র ভাইকে ডাক দিই যে ভাই আমার সাথে একটু চলেন, আমি একটু বাইরে যাবো। কোনো ছাত্র ভাই যাইতেছে না, ডরে। তখনই আমি আর কি করবো, মানে কি আমার পেটে তো জোরে কামড় দিছে, যাওয়া তো লাগবেই। হ্যাঁ, না যাওয়া উপায় নেই, নাহলে তো আমার বেড সিটটা তলায় যাবে। তখনই আমি দৌড় মারে ওই বাথরুমে যাই। আর গাইস বাথরুমে যাওয়ার পরে মানে কি কতক্ষণ পরে মানে আমার পিছনে একটা ইঁদুর আর একটা বিড়াল মানে কি মারামারি করতেছিল। আমি তখন দেখতেছিলাম বাথরুমে বসে। তো ওরা 2জন যেখানে মারামারি করতো, আমার অনেক ভালো লাগতো। তো তারা 2জন মারামারি করতো, আপনি তো দেখতেছেন বসে বসে। আমি বসে বসে দেখতেছি, অন্ধকার তো অত কিছু দেখা যাইত না। তো বিড়ালের চোখ দুইটা মানে কি চোখে এরকম জিনিস জ্বলতো, যেরকম লাগে বিড়ালের চোখে আগুন জ্বলতেছে আর কি। হ্যাঁ, বাতি মানে কি লাগে একটা লাইট। হ্যাঁ, আরে গাইস, আরে তখন আমি ওই দৃশ্যটা দেখে মানে কি আমি ওই জায়গায় তাড়াতাড়ি আমি বাথরুমটা শেষ করে আমি বাইরে আসি। আইসা দেখি আমাদের যে টেপ কল, যেই কলটা, ওই কলের দিকে টপ টপ করে পানি পড়তেছে। আমি ওইটা টাইট করে লাগাই দিই, কিন্তু আবার কিছুক্ষণ পর ওইটাই দেখি টপ 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 করে পানি পড়ছে। আর একই ঘটনার দ্বিতীয়বার কি ঘটছে আর কি। তারপরে গাইস আমি তখন এই কলটা ওটা জোরে ছেড়ে আমি ওই জায়গায় বাথরুমের ওই জায়গায় আমি দাঁড়ায় থাকি রাত্রেবেলা অন্ধকারে।
গাইস আর এই দেখতেছিলাম আমাদের মাদ্রাসার উপর দিয়া, তাদের উপর দিয়া মানে কি সাদা কাপড় পরা, মানে কিরকম একটা জানে পিচ্ছি হাইটটা যাইতেছে। আপনার কি মনে হয় ওটা কি ছিল, জিন ছিল নাকি অন্য কিছু? আমার তো মনে হয় গাইস ওটা বেশিরভাগ সম্ভবত জিনই ছিল, কারণ মাদ্রাসার পিছে জিনটা বেশি ছিল। তো তখনই হাইটা যাইতেছিল, তখনই ওই মাঠের ভিতর, যে মাঠের কথাটা আমি বললাম, যে মাঠের কল্লা ছাড়া বলা, ওই মাঠের ভিতর যায়। তখনই আমি ওই পাশ দিয়ে রাস্তা দিয়া, ওই 3 রাস্তার মুখ, যেই 3 রাস্তার মুখ ভয়ঙ্কর, ওই 3 রাস্তার মুখের ভিতর দিয়া আমি ওই মাঠের ভিতর যাই। মাঠের ভিতর যাইয়া ওই পিচ্চির আমি পিছ লই যে ওই পিচ্চিটা কোন দিকে যায়। তখনই আমাদের মাদ্রাসার পাশাপাশি কোনাকুনি মাঠের তখন একটা মাজার ছিল। আর গাইস ওই মাজারের কোনাটা এত 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 ভয়ঙ্কর ছিল, বলার বাহিরে গাইস। ওই মাজারের দিকে দেখি ওই সাদা কাপড় পরাটা, ওই মানে কি ওই পিচ্চিটা আস্তে আস্তে হেঁটে যাইতেছিল। আর তখন মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে, সে হাঁটতেছে, আমিও তার পিছে হাঁটতেছি, আমি দেখি সে কই যায়। তখন আমি আস্তে আস্তে আয়াতুল কুরসি পড়ি, আরো 4 কুল পড়ি, মানে আমি অনেক কিছু পড়তে থাকি আস্তে আস্তে মানে আমি অনেক কিছু পড়তে থাকি আস্তে আস্তে মানে। আর তার দিকেও আমি ধীরে ধীরে এগিয়ে থাকি, সেও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে থাকে। আর গাইস তার মানে কি এরকম পুরো শরীরটা দেখা যাইতেছে, পিছ থেকে মাথাটা সাদা, মানে মাথাটাও সাদা কাপড় দেওয়া, কিন্তু গাইস হাতটা দেখা যাইতেছে না, পাটা দেখা যাইতেছে। কিন্তু সে তখন আস্তে আস্তে হেঁটে যায়। আর তখনই আপনি কি তার চেহারা দেখেছিলেন? চেহারা অথবা না, আমি তার শরীরটা বাদার কিছু দেখতে পাই। আর তখনই আমি যেই ছাত্র ভাইদের ডাক দিই, ওদের হঠাৎ ঘুম ভেঙে যায়। তো ওরা হঠাৎ করে ওইসা দেখে আমি আধা ঘন্টা ঘড়ির মিনিট আগে দেখে আমি আধা ঘন্টা, আমাদের যে ঘড়িটা ছিল এটা বাতি জ্বলতো, রাতের বেলা সব দেখা যেত। তখনই দেখি আমি আধা ঘন্টা ধরে আর আসি না রুমে। তখনই ওরা দেখে আমি ওই মাঠের ভিতর মানে হাঁটতাছি, একা একা আর কি হাঁটতাছি। ওরা আর কিছু দেখে না, আমি তো ওদের আমি ওটা দেখতেছি। আমারে ওরা 2 জন যায় দৌড়ায় ধরে যে কই যাস শাহাদাত তুই। তখন আমি বলি যে দেখ ওই যে সাদা কাপড় পরা ওই পিচ্চিটা কই যায়, আমি খালি পিচ্চিটারে দেখবো। তখন বলে কি দেখো, আমরা কিছু দেখি না, প্রচুর কি দেখো তোরা দেখোস না ওই যে। তখন মানে ওইটা আমি দেখতেছিলাম, ওরা দেখতেছে না। তখন মানে ওরা আমাদের ওই জায়গা থেকে নিয়ে আসে, আমি আসে মাদ্রাসায় শুয়ে থাকি। শুয়ার পরের দিন রাত্রের বেলা মানে কি আমার যে হাফেজ সাহেব ছিল, হাফেজ সাহেবের বাসায় আমরা রাত্রের বেলা খানা আনতে যাইতাম। যেরকম মানে কি আপনারা চিনবেন যে সাতগড়িয়া কবরস্থান, বিক্রমপুরের মধ্যে, মুন্সিগঞ্জ জেলার মধ্যে নাম করা কবরস্থান, হলদিয়া বাজার কবরস্থানটা, যেরকম আজিমপুরের লাহান কবরস্থানটা বড়, ওটা বাংলাদেশের মধ্যে হয়তো আমি শুনছি, আমার শোনা কথা যে ওটা বাংলাদেশের মধ্যে 3 নম্বর গোরস্থান আছে। 1 নম্বর হয়তো কি একটা জায়গা জানি ঢাকা বলে ওই গোরস্থান, আর 2 নম্বর হবে আজিমপুর, আর 3 নম্বরটা ওইটা, মানে ওই 3 নম্বর গোরস্থানের সাইডে আমাদের হাফেজ সাহেবের বাড়ি ছিল। তখন আমরা মানে কি ওই রাস্তাটা হাইটা যাইতাম। তখন আর কিছুক্ষণ পরে তখন মানে কি সেই দিন হাফেজ সাহেবের বউ মানে আমাদের হুজুরের বউ ইলিশ মাছ পাক করে। তখন মানে আমরা ওই গোরস্থানের সাইডটা হাইটা আসতেছিলাম গাইস। আর তখনই মানে কি কোন থেকে জানি সাইডে আপনারা চিনবেন পামতেল গাছ, ওইটা বাইরে বেশি হয় সৌদি আরব। তখন ওই পামতেল গাছ 2টা ছিল, ওই 2টা পামতেল গাছ থেকে আমরা দৈনিক বিকালে পামতেল পাইরা নিয়ে আসলাম। ওইটার ভিতরে নারকেলের মতো একটা কি হয়, ওটা আমরা ভাঙা খাইতাম। আর তখনই মানে ওই পামতেল গাছের বগলটা আসতেছিলাম। আর তখন ওই থেকে জানি ওই গোরস্থান থেকে মানে এরকম জোরে গাইস বাতাসটা, মানে এরকম জোরে বাতাস, হঠাৎ একটা আচমকা বাতাস আসছে। হ্যাঁ হঠাৎ মানে কি লাগে তুফান ঝড় ছাইরা দিছে। আমার এক ছাত্র ভাই মানে কি সে ওই বাতাসে চড়ে সে টিকা থাকতে পারতেছে সাইডে পামতেল।
পাম তেল গাছের সাইডে নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছ পাজায় ধরে সে আর কি ভয় পাচ্ছিল, আপনি মানে ভয় পাচ্ছিলেন আমি না তো? ভয় পাচ্ছিলাম না, মানে আমি বুকে সাহস নিয়ে আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম, মানে ও বাতাসের চোটে ধাক্কা খায় টিক্কা থাকতে পারতাছিল না। হ্যাঁ, মানে ওর সামনে ওর লগেই গেছে যে ওই বাতাসটা, মানে ঠান্ডা বাতাস, আমার কাছে বাতাসটা ভালো লাগতেছিল। আমি ওই টিফিন বাটিটা আমার হাতে ছিল, আমি 2 হাত টান করে আমি ঠান্ডা বাতাসটা খাই। আর আমি যখন চোখটা মিলে ও তখন দেখি নারকেল গাছ পাজায় ধরে রাখে। আর মানে গাইস এই দেখাটার পরে মানে আমি নিজেও টিক্কা থাকতে পারতেছিলাম না। আর হঠাৎ করে মানে আমিও এমন কিছু যে দেখতে পারবেন হঠাৎ করে আপনারা মানে চিন্তা ভাবনা করেননি? না না গাইস, আমরা মানে কি চিন্তা ভাবনা করছি যে আর কোন বাতাস নাই, যে এই জায়গাটা কেন, শুধু ওই জায়গাটার ভিতরে, হ্যাঁ এই কবরের পাশটা কেন বাতাসটা আসে, এই সাইডটা কেন এত ঠান্ডা হাওয়া বাতাসটা আসে। আর গাইস তখনই মানে আমিও বাতাসের ধাক্কায় টিকা থাকতে পারতেছিলাম না। আর আমার টিফিন বাড়িটাও মানে কি হঠাৎ করে কিরকম জানি অদ্ভুত, মানে কি জানি ভার হয়ে গেছে, মানে ভার হওয়া শুরু হয়েছে। তখনই লাগে আমি 4টা ইট লইছি এক হাতের ভিতর গাইস। আর আমি তখনই ওই ছাত্রটার নাম ছিল আলামিন, তো আলামিন তাকে আমি মামা বলতাম, তাকে আমি আরো টাইট করে তার হাতটা ধরিছে নারকেল গাছ পাশে, আর আমি হাত ধরি। আমরা দুইজন ওই জায়গায় থাকি অনেকক্ষণ পর। তারপরে আমরা দুইজন মানে কি জোরে জোরে আমরা দুইজন প্ল্যান করতেছিলাম যে বাতাসের মধ্যে কিভাবে আর কি আপনারা কিভাবে আমরা যে ওই জায়গা থেকে মুক্তিটা পাবো। তখন আলামিন মামায় বলতেছিল, ভাই না তুই টিফিন বাড়ি ছাড়িস না, যাতে যাই হয় হোক। তখন আমি আলামিন মামাকে বললাম, মামা আমরা চলেন দুইজন জোরে জোরে চিল্লায় আমরা আয়াতুল কুরসি শুরু করে দিই, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করে ইয়াসিন সূরা শুরু করে দিই। আর তখনই আলামিন বলে, মামা তুই ভাইগনা তুই আয়াতুল কুরসি শুরু কর, আমি ইয়াসিন শুরু করি। আর তখনই আমরা ও ইয়াসিন সূরা শুরু করে, আর আমি তখনই আয়াতুল কুরসি পড়া শুরু করি। আর মানে আস্তে আস্তে ঠান্ডা হাওয়া বাতাসটা মানে কি আস্তে আস্তে পলিটিন উড়ে আইতাছিল, ধুলাবালি, মানে আমরা টিক্কা থাকতে পারতেছিলাম না, চোখে যাইতেছিল। আর আমরা জোরে জোরে পড়া শুরু করি। আস্তে আস্তে মানে কি ওই বাতাসটা আস্তে আস্তে থামতে থাকে। তখনই আস্তে আস্তে তারপরে তখনই মানে আমরা দুজন ওই পাম তেল গাছটার এপার পার হওয়ার পরে আস্তে আস্তে আমাদের শরীরে মানে যে ঠান্ডা হাওয়া বাতাসটা ছিল, আমাদের যে ফিলিংসটা লাগছিল গরমের দিনে, তখন মানে আমাদের কাছে আইসা এপার পার হয়েছে মাত্র আমাদের গরম দেওয়া শুরু হয়ে গেছে। তখন আমার আলামিনকে বললাম যে মামা আবার ওই ঠান্ডা বাতাসটা, আর তখনই মানে ওই মানে তখন বলে ল আরেকবার খাই আসি। তখন আবার যাই, আবার ওই জায়গায় আপনারা দ্বিতীয়বার যান, ওই পাম তেলের গাছের ওই জায়গায় আবার দ্বিতীয়বার যাই। তখন যাওয়ার পর মানে কি পাম তেলের গাছের একটা ডাল, মানে কি ওই ডালটা এরকম ভাবে পিটাইতেছিল। তখন আমি ডালটার মেন তাকানোর পর মানে কি ওই ডালটাও বলছিল যে তোমরা এই জায়গা থেকে যাও গা, তোমাদের আর কি আপনারা এটা অনুভব করতেছেন? হ্যাঁ, আমি অনুভব করতেছি। আর আলামিন আমার মতো 2 হাত টান করে বাতাস খেতেছে। আর তখন আমার মনের ভিতরে একটা আগ দিয়ে দেয়। আর মানে কি পাম তেল গাছের পাতাটা এত জোরে পিটাইতেছিল, আর নিচে কোনো ঠান্ডা বাতাস আমরা পাইতেছিলাম না, হালকা হালকা বাতাস আসতেছিল। আর উপরে মানে কি উপর এত বাতাস উপরে, আমরা এত সিরিয়াস পড়ার পর আর আমাদের গায়ে বাতাসটা লাগে না। তখনই মানে আমাদের কিছুটা অনুভব হয় আমার, আমি নিজে তখন বুঝি যে এই জায়গায় বিপদ আছে, আর বেশি করে থাকলে আমাদের সমস্যা। কারণ আমি বুঝেছি যে আজকে আমাদের খারাপ একটা দিন আর কি যাচ্ছিল। আমাদের খারাপ দিনটা কেন যাচ্ছিল, যে সেই দিন ইলিশ মাছ ভাজা ছিল ওই বাটিটার ভিতরে। আমি বুঝতে পারি যে ইলিশ মাছ ভাজাটা ও খাইতে চাইতেছি, আমরা দিতেছি, কারণ এটা আমার হুজুর। আর তখনই মানে কি আমি আমি জানি তখনই মানে কি ইলিশ মাছ একটা মাথা দিছিল আর একটা মাঝখান দিছিল ভাজা। তখন আমি জানি যে হাফিজ সাহেব আমার যে ওস্তাদ, তখন আমি জানি সে মাথা পছন্দ করে মাছের বেশি। আর আমি ওই মাঝখানটা আমি ওই পাম তেলের গাছের পরে দিয়ে আসি। আর আমি ওকে বলে আসি, আর সাইডে একটা বিড়াল দেখি, সাদা বিড়াল। তো গাইস, আপনারা যদি রাত্রের বেলা সাদা বিড়াল, সাদা কুকুর, সাদা
কালো কালো ধরনের, মানে কি বিড়াল কুকুর এইসব রাত্রের বেলা দেখলে কিছু বলবেন না, দেখলে চুপচাপ ওইটার পাশ দিয়ে হাইটা যাওয়ার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে হাইটা যাবে। ধন্যবাদ আপনাকে শাহাদাত ভাই, এত সুন্দর একটা ঘটনা শেয়ার করার জন্য আমাদের সাথে। তো ঘটনাটি যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সেই সাথে সব সময় আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ঘটনাটা এই পর্যন্তই ছিল। তো সামনে আরো ভূত এফএম ঘটনা দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় পাশে থাকবেন। আর আপনাদের সাথে ভয়ঙ্কর ঘটনা যত ঘটেছে সেটা আমাদের দিতে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনারা সেটা দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো arjenirobhoot.com@gmail.com। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।